গল্পকরণে আপনারা শুনছেন জুয়েল ভার্নের লেখা গল্প লাইট হাউস। আজকে দ্বিতীয় পর্ব। জলদস্যুরা অবাক, স্কুনারটা এখানে থামল কেন? কাল খুব ঝোড়ো বাতাস ছিল, সেই বাতাসের কাছে হেরে সাময়িক আশ্রয় নিয়ে থাকলে আলাদা কথা, কিন্তু সেক্ষেত্রে ঝোড়ো বাতাস থেমে যাবার পর খোলা সাগরে বেরিয়ে যায়নি কেন? ধীরে ধীরে তারা রহস্যটা বুঝতে পারল। স্কুনারের নাবিক আর ক্রুরা কি কম চেষ্টা করেছে? কিন্তু শত চেষ্টাতেও জাহাজটাকে নড়াতে পারেনি। পারবে কিভাবে? চড়ায় আটকা পড়েছে যে। আটকা পড়া জাহাজের ক্যাপ্টেন আর মাঝি মাল্লাদের অবস্থা কল্পনা করা কঠিন নয়, তবে নিশ্চিতভাবে কিছু বোঝা যাচ্ছে না। রাতের অন্ধকারে জাহাজ পাহাড়ে ধাক্কা খেতে যাচ্ছে, এই ভয়ে তারা সবাই নৌকায় উঠে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে। এরকম যদি সত্যি ঘটে থাকে, ব্যাপারটাকে নিয়তির পরিহাস বলা ছাড়া উপায় কি? জাহাজের কোনো ক্ষতি হয়নি, অর্থাৎ জাহাজে তারা থেকে গেলেই পারত। ওদের ধারণা যে সত্যি একটু পর তা প্রমাণ পাওয়া গেল। জলদস্যুরা দেখল মাইল দুয়েক উত্তর পূর্বে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করছে একটা নৌকা। প্রবল বাতাসে প্রায় উল্টে যাবার অবস্থা, ছুটে চলেছে ফ্রাঙ্কলিন উপসাগরের দিকে। আচ্ছা, লোকগুলো এখনো তাহলে পটল তুলেনি? জোয়ার প্রবল হয়ে উঠলেও স্কুনারের কাছে পৌঁছানোর জলদস্যুদের জন্য কঠিন হবে না। মাত্র তো আধ মাইল দূরত্ব, কয়েকটা টিলা আর বালিয়ারি বেরোনো এমন শক্ত কি কাজ? সময় নষ্ট না করে পৌঁছে গেল তারা। উঁচু একটা বালির চড়ায় আটকা পড়েছে স্কুনার। জোয়ার শুরু হোক, পানি 7-8 হাত ফুলে উঠুক, তখন জাহাজটাকে চড়া থেকে সরিয়ে আনা বা চালিয়ে আনা কোনো সমস্যাই হবে না। কনক্রিট হিসাবের কোনো ভুল নেই। জাহাজটা আসলেও 160 টনই। ওটাকে ঘিরে একবার চক্কর দিল কনগ্রে, গায়ে নাম লেখা রয়েছে, পড়ল সে, মোল ভালপাইরাসো। তার মানে এটা চিলির জাহাজ। এটাই আমাদের দরকার ছিল, কি বলো ওস্তাদ? জিজ্ঞেস করল সেরেসান্তে। হ্যাঁ, মন্দ নয়, শিষ্যদের কেউ একজন মন্তব্য করল। তবে দেখতে হবে তলাটা ফুটো হয়ে গেছে কিনা। ফুটো হোক আর না হোক, মেরামত করে নিতে কতক্ষণ, বলল কনগ্রে। স্কুনারটা হাতছাড়া করতে রাজি নয় সে। জাহাজটা একটু কাত হয়ে আছে, উঠতে বেশ খানিকটা ঝামেলা পোহাতে হলো। ভেতরে ঢুকে দেখা গেল সবকিছুই অটুট আর অক্ষত রয়েছে। ক্যাপ্টেনের কেবিনে ঢুকে অনেকগুলো দেরাজ হাতড়ে জাহাজ সম্পর্কিত এক গাদা কাগজপত্র বের করে আনলো কনগ্রে। সেগুলোর মধ্যে লগবুকও রয়েছে। ওগুলো নাড়াচাড়া করে স্কুনারটা সম্পর্কে যা কিছু জানার সব তারা জেনে নিল। স্কুনার মোল রওনা হয় চিলির ভালপাইরাসো বন্দর থেকে। কার্গো বহনের ক্ষমতা 157 টন। দুজন নাবিক আর সারেংকে নিয়ে ক্যাপ্টেন ফকল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিল 23শে নভেম্বর। কেপ হর্ন অন্তরীপকে পাশ কাটাতে মৌলের কোনো সমস্যাই হয়নি। বিপত্তি ঘটেছে লেময়র প্রণালীতে ঢোকার সময়। স্টাটেন আইল্যান্ডের বালিয়ারির সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জাহাজের ভেতরটা একদম ফাঁকা, মালপত্র বলতে কিছুই নেই। সেজন্য অবশ্য কনগ্রের কোনো দুঃখ নেই। দ্বীপ ছেড়ে পালাবার উপযোগী একটা জাহাজ পেয়েছে, সেই খুশি। এখন তার একমাত্র কাজ বালিয়ারি থেকে জাহাজটাকে উদ্ধার করে সমুদ্রে নিয়ে যাওয়া। জোয়ার শুরু হতে আর বেশি দেরি নেই। ডান হাত সেরেসান থেকে কনগ্রে বলল, জোয়ার শুরু হবার আগে নিশ্চিত হতে হবে মোল পানিতে ভাসার উপযোগী আছে কিনা। মেরামতির কাজ থাকলে আগেই সেরে ফেলা দরকার। জাহাজ জখম হয়ে থাকলে জোয়ার শুরু হলে তা জানা যাবে উস্তাদ, বলল সেরেসান্তে। জোয়ারের পানিতে যদি ভেসে ওঠে, সব সমস্যার সমাধান আপনা থেকেই হয়ে যাবে। আর না ভাসলে বোঝা যাবে কেন ভাসছে না, তখন কোথায় কি মেরামত লাগবে দেখব। আমাদের আর কি কাজ, তাই বলো? তবু আগে থেকে সাবধান হতে তো আর দোষের কিছু নেই। যদি ভাসে, আমাদের প্রথম কাজ হবে ওটাকে গুহার কাছে নিয়ে যাওয়া। ওদিকের পানি যথেষ্ট গভীর। তারপর? এতদিন ধরে আমরা প্রচুর ধনরত্ন জমিয়েছি, সব ওই জাহাজে তুলতে হবে।
তারপর কি করা হবে পরে বলবো। নিজের প্ল্যানটা এক্ষুনি ফাঁস করতে রাজি নয় কনক্রে। সেরেসান্তের নির্দেশে জলদস্যুরা কাজ আরম্ভ করে দিল জোয়ার শুরু হবার আগেই। কাজ মানে স্কুনারটাকে সাগর পাড়ি দেওয়ার উপযোগী করে তোলা হচ্ছে। পানি ফুলতে শুরু করার আগেই শেষ হলো তা। জোয়ারের আর দু একটা তোর এলেই বালিয়ারি পানির নিচে তলিয়ে যাবে। কনক্রে আর সেরেসান্তে 6 জন জলদস্যুকে নিয়ে স্কুনারে রয়ে গেল। বাকি সবাই পায়ে হেঁটে গুহায় ফিরে যাচ্ছে। কনক্রের ভাগ্যটা সত্যি ভালো। ভরা জোয়ারে বালিয়ারির ফাঁদ থেকে মুক্তি পেল মৌল, আর সেই সঙ্গে তার পালে লাগলো হঠাৎ শুরু হওয়া জোরালো বাতাস। কনক্রে কল্পনাও করেনি ভাগ্য তাকে এতটা সাহায্য করবে। তবে উদ্বেগ একটা থেকেই গেল। স্কুনারের খোলের তলায় কোনো ফুটো তৈরি হয়নি তো? ফুটো থাকলে সাগর আর পাড়ি দিতে হবে না, সবাইকে নিয়ে ডুবে মরতে হবে এখানেই। রেলিংয়ে ভর দিয়ে জোয়ারে ফুলে ওঠা পানির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকল জলদস্যুরা। তবে না, বিপদের কোনো আভাস পাওয়া যাচ্ছে না এখনো। কাত হয়ে থাকা জাহাজটি ধীরে ধীরে সিধে হল। উল্লাস চেপে রাখতে না পেরে কনক্রে চেঁচিয়ে উঠল, নেই নেই, জাহাজে কোনো ফুটো নেই। জোয়ার শুরু হয়েছে 2.5 ঘন্টা হলো। এতক্ষণে বুঝি ফাঁদ থেকে পুরোপুরি ছাড়া পেয়ে পানিতে ভাসল মৌল। উত্তেজনায় কাঁপা গলায় নির্দেশ দিল কনক্রে, নোঙর তোলো। তোলা হলো নোঙর, কিন্তু জাহাজ নড়ছে না। কি ব্যাপার? ব্যাপার বোঝার জন্য চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি বোলাচ্ছে সেরেসান্তে। তার চোখে ধরা পড়ল জাহাজ এখনো পুরোপুরি ভেসে ওঠেনি। খানিকটা অংশ বালিয়ারিতে আটকে আছে, তবে সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আপনা থেকেই আটকে পড়া অংশটা মুক্ত হল। সেই সঙ্গে হঠাৎ ঘুরে গেল জাহাজ, মুখ ফেরালো সাগরের দিকে। উত্তর পূব আকাশে মেঘ জমেছে। যত তাড়াতাড়ি সম্ভব দ্বীপের পশ্চিম দিকে নিয়ে যেতে হবে মৌলকে, তা না হলে ঝড় তুফানের মধ্যে পড়তে হবে। প্রবল বাতাসে প্রণালীর মধ্যে জাহাজ চালানো সম্ভব হবে না। আবার একটা দুশ্চিন্তা পেয়ে বসল ওদেরকে। পরিস্থিতি বিশেষ সুবিধের মনে হচ্ছে না। একটু পরেই তো শুরু হয়ে যাবে ভাটা। পানি সরে যাওয়ায় আবার বালিয়ারি মাথা চারা দেবে, সেই বালিয়ারিতে আবার আটকে ফেলবে জাহাজটাকে। সবাই অক্লান্ত পরিশ্রম করছে। ছুটোছুটি করে সবার কাজ তদারক করছে কনক্রে। সবাই মিলে চেষ্টা করছে মৌলকে সাগরের দিকে নিয়ে যেতে। দীর্ঘক্ষণ চেষ্টা করার পর সামান্য একটু নড়ল জাহাজ। কনক্রে চেঁচিয়ে উঠল, মারো জোয়ান, হেইয়ো, আর ভিতরা হেইয়ো। অবশেষে সচল হলো জাহাজ। ছিটকে বেরিয়ে এলো গভীর পানিতে। জলদস্যুরা উল্লাসে চেঁচিয়ে উঠল। কনক্রে ওদেরকে বিশ্রাম নিতে নিষেধ করল। যত তাড়াতাড়ি সম্ভব মৌলকে গুহার সামনে নিয়ে যেতে হবে, তাহলেই বাজেমাত। জাহাজটাকে কনক্রে নিজেই চালাচ্ছে। বেশিক্ষণ লাগল না, 8 ঘন্টার মধ্যেই মৌল পৌঁছে গেল গুহার সামনে, পেঙ্গুইন টিলার কাছে। সেরেসান্তেকে নির্দেশ দিল সে, নোঙর ফেলো। পেঙ্গুইন টিলার কাছে খাঁড়িতে নোঙর ফেলেছে মৌল। তা সত্ত্বেও খোলা সাগরের উত্তাল ঢেউয়ের ছোবল থেকে রক্ষা পাচ্ছে না সে। এখন যদি উত্তর পশ্চিম থেকে ঝড় শুরু হয়, সাংঘাতিক বিপদ হবে। কনক্রে চিন্তায় পড়ে গেল। ইতিমধ্যে সে সিদ্ধান্ত নিয়েছে পরদিন ভাটার টান শুরু হওয়া মাত্র খাড়ি থেকে বের করে নিয়ে যাবে জাহাজটাকে। তবে তার আগে ভালো করে দেখে নিতে হবে জাহাজের কোথাও কোনো ফুটো আছে কিনা। খোলা সাগরকে সবসময় শত্রু বলে মনে করা উচিত। বেরোবার আগে নিশ্চিত হতে হবে শত্রুর হামলা ঠেকাবার মতো শক্তি সামর্থ্য জাহাজের আছে কিনা। সেরেসান্তেকে সঙ্গে নিয়ে গোটা জাহাজটা খুঁটিয়ে পরীক্ষা করল কনক্রে। ওদেরকে সাহায্য করল ভার্গাস। ভার্গাস একজন চিলিয়ান। ভালপারাইসোর একটা জাহাজ তৈরির কারখানায় একসময় কাঠমিস্ত্রির কাজ করত। যে কোনো জাহাজের আঙ্গিক বা কাঠামো সম্পর্কে তার ভালো অভিজ্ঞতা আছে। পরীক্ষা করে জানা গেল মৌল মোটামুটি অক্ষতই আছে। এখানে সেখানে সামান্য ত্রুটি থাকলেও কোনোটাই মারাত্মক নয়। তবে সংখ্যায় সেগুলো অনেক। সংখ্যায় বেশি বলেই মেরামত করতে 7 দিন সময় লাগবে বলে মন্তব্য করল ভার্গাস। তার মানে সে বলতে চাইছে
কাল মোলকে এই জায়গা থেকে সরানো যাবে না। শুনে খুব রেগে গেল কনগ্রে। মুখ খারাপ করে গাল দিল ভাগ্যকে। তার শিষ্য ডাকাতরাও খুব হতাশ হয়ে পড়ল। এত কষ্ট করে বালিয়াড়ি থেকে মুক্ত করে পেঙ্গুইন টিলার কাছে আনা হলো, অথচ এই মুহূর্তে ওটাকে কাজে লাগানো যাচ্ছে না। সেরেসান্তের সঙ্গে আলোচনায় বসল কনগ্রে। তার বক্তব্য মন দিয়ে শুনল সবাই। সাগর পাড়ি দেওয়ার আগে ছোটখাটো মেরামত করার কাজগুলো অবশ্যই সারিয়ে নেওয়া দরকার, বলল সে। সেরেসান্তে জিজ্ঞেস করল, রওনা হবার পর মেরামতের কাজে হাত দিলে ক্ষতি কি? মাথা নেড়ে কনগ্রে বলল, মৌলের যে হাল দেখছি তার উপর আস্থা রাখা যায় না। এই করোনা অবস্থার জন্যই নাবিকরা এটাকে ফেলে রেখে পালিয়েছে। না সেরেসান্তে, আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। প্যাসিফিক আইল্যান্ড কি এখানে? কয়েকশো মাইল দূরে। মেরামত না করে খোলা সাগরে বেরোলে ডুবিয়ে মরার বেশি সম্ভাবনা আছে। সেই ঝুঁকি আমরা কেন নিতে যাব বলো তো? ভার্গাস বলল, বেশ, মেরামতি করা হোক আগে, কিন্তু মেরামতের কাজটা আমরা করব কোথায়? এখানে, এ ফাঁকা জায়গায়, খাড়ির মধ্যে? ভেবে দেখেছেন যে কোনো মুহূর্তে ঝড় উঠতে পারে, তখন কি হবে? চিলির আরেকজন লোক তাকে সমর্থন করে বলল, এরকম খোলা জায়গায় জাহাজ মেরামতের কাজ হাত দেওয়া উচিত হবে না। মেরামত যদি করতেই হয় অন্য কোনো জায়গায়। কনগ্রে তখন বলল, বেশ, তাহলে মোলকে ইগোর উপসাগরে নিয়ে যাও। সবাই চুপ করে আছে দেখে প্ল্যানটা একটু ব্যাখ্যা করল সে। ইগোর উপসাগরে তার পছন্দ মতো জায়গায় মোলকে নিয়ে যেতে 48 ঘন্টা লাগবে। প্ল্যানটা শুনে জলদস্যুদের মনে খানিকটা আস্থা আর উৎসাহ ফিরে এলো। শুরু হলো প্রস্তুতি। পরদিন জোয়ারের সময় যাতে নির্দিষ্ট জায়গায় মোলকে নিয়ে পৌঁছানো যায়। বাতি ঘরের রক্ষীদের নিয়ে ওরা কেউই মাথা ঘামালো না। কনগ্রে তার শিষ্যদের জানিয়েছে, মেরামতের কাজ শেষ হবার সঙ্গে সঙ্গে যাত্রা শুরুর আগে ইগোর উপসাগর নিজেদের দখলে আনবো আমরা। সে তার প্ল্যানটা আর একটু পরিষ্কারভাবে ব্যাখ্যা করল সেরেসান থেকে একা পেয়ে। দ্বীপটা আমরা আর লুকিয়ে থাকছি না। আগের সিদ্ধান্তই বহাল আছে, তবে প্ল্যানটা একটু সংশোধন করছি। কি সংশোধন ওস্তাদ? জানতে চাইল সেরেসান্তে। পাহাড় ডিঙ্গিয়ে নয়, সাগর পথে আমরা যাব মোলকে নিয়ে। ওখানে পৌঁছে স্বাভাবিকভাবে নোঙ্গর ফেলবে স্কোনার। তাতে করে কেউ সন্দেহ কিছু করতে পারবে না। ধরে নেবে আমরা ভালপারাইসো থেকে এসেছি। কিন্তু আমাদের উদ্দেশ্য সম্পর্কে কি ভাববে ওরা? ওরা ভাববে সাগর পাড়ি দেওয়ার সময় বিপদে পড়ে নোঙ্গর ফেলেছি, কাজেই ওরা আমাদেরকে খাতিরই করবে। তারপর উস্তাদ? প্রশ্নটা সেরেসান্তে না করলেও পারত, কারণ সে তার উস্তাদকে খুব ভালোভাবেই চেনে, কাজে জানে তারপর কি ঘটবে। কনগ্রে চুপ করে থাকল। অপ্রয়োজনীয় মনে করে সেরেসান্তের প্রশ্নের জবাব দিল না। দুজন মিলে যে এই ষড়যন্ত্র করল, তারা এর সাফল্য সম্পর্কে তাদের মনে কোনো সন্দেহ নেই। যাত্রার প্রস্তুতি নিতেই বিকেল হয়ে গেল। প্রথমে প্রয়োজনীয় রসদ তোলা হলো জাহাজে। তারপর গুহা থেকে সমস্ত মালপত্র বের করে ভরা হলো হোল্ডে। 4টের মধ্যে সব কাজ শেষ। জাহাজ নোঙ্গর তোলার জন্য তৈরি। কনগ্রে নতুন করে হিসেব কষে দেখল গন্তব্যে পৌঁছাতে 30 ঘন্টার বেশি লাগবে না। রাতে চালানো জাহাজ নিরাপদ নয়, তাই সিদ্ধান্ত হলো কাল সকালে রওনা হবে তারা। ধীরে ধীরে সন্ধ্যা নামল। আবহাওয়া একরকম শান্তই বলা যায়। সূর্য ডুবার পরও কুয়াশা না থাকায় আকাশ আর সাগর পরিষ্কার দেখা যাচ্ছে। ধারণা করা হলো রাতটা নির্বিঘ্নেই কাটবে। জলদস্যুরা বেশিরভাগই জাহাজের খোলা ডেকে রাত কাটালো। 2-1জন ঘুমালো বাঁধতে। ক্যাপ্টেনের চেয়ারটা দখল করল কনগ্রে। সেরেসান্তে বসল লেফটেন্যান্টের চেয়ারে। রাত একটু গভীর হতে ডেকে বেরিয়ে এসে বাতাসের মতিগতি পরীক্ষা করে গেল কনগ্রে। না, ঝড়ের কোনো আভাস নেই। ভোরে সূর্য উঠল সোনালি আলোয় চারদিক উদ্ভাসিত করে দিয়ে। সারা বছর এরকম সূর্যোদয় খুব কমই দেখা যায়। স্বচ্ছ ও নির্মল আকাশ টলটলে নীল, তাতে যেন নিস্তরঙ্গ সাগর প্রতিবিম্বিত হচ্ছে। একটা নৌকায় চড়ে তীরে নামল কনগ্রে।
টিলার মাথায় উঠে চারদিকে সাগরে চোখ বোলাবে। দক্ষিণ দিকের সাগর এমনিতেই শান্ত থাকে, শুধু প্রণালীর প্রবেশমুখে ঢেউগুলোকে খানিকটা উদ্দাম হতে দেখা গেল। ইতিমধ্যে বাতাস বেশ জোরালো বইছে, চারদিকে কোথাও কোনো জলযান নেই। মৌল রওনা হলে পথে অন্য কোনো জাহাজের সঙ্গে দেখা হবার কোনো সম্ভাবনা নেই। পরিবেশ পরিস্থিতি দেখার পর কনগ্রে সিদ্ধান্ত নিল দ্বীপের পশ্চিম তীর দিয়েই গন্তব্যস্থলের দিকে যাবে সে। একে একে ওয়েবস্টার, সেভারেল পয়েন্ট ইত্যাদি অন্তরীপ ঘুরে টিলা থেকে নেমে গুহার ভেতরে ঢুকল সে, উদ্দেশ্য কিছু ফেলে যাচ্ছে কিনা দেখা। 7টার দিকে শুরু হলো ভাটার টান। কনগ্রের নির্দেশে স্কুনারের নোঙর তোলা হলো। বাতাস বইছে উত্তর পূব থেকে, সেই বাতাসে ভর করে রওনা হলো তারা। খাঁড়ি থেকে বেরিয়ে খোলা সাগরে পড়তে 10 মিনিট লাগল। পানি কেটে দ্রুত এগুচ্ছে মৌল। আধ ঘন্টা পর সেন্ট বার্থোলোমিউট পাহাড় ঘুরে পূর্ব দিকে বাঁক নিল তারা। মৌলের আচরণে খুব বেশি খুশি কনগ্রে আর সেলেসান্তে। কনগ্রে বলল, এভাবে এগোতে পারলে সন্ধ্যের আগে তারা ইগোর উপসাগরের মুখে পৌঁছে যাবে। তবে সেটা তার ইচ্ছে নয়। উপকূলের কোথাও নোঙর ফেলতে চায় সে। গন্তব্যে পৌঁছাবে পরদিন সূর্য ওঠার পর। তার নির্দেশে মৌলের গতি কমিয়ে আনা হলো। সারাদিন সাগরে অন্য কোনো জাহাজ দেখা গেল না। সন্ধ্যের ঠিক আগে ওয়েবস্টার অন্তরীপের পূব দিকে পৌঁছালো তারা। যাত্রার প্রথম ভাগ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। তীর থেকে সামান্য দূরে নোঙর ফেলা হলো মৌলের। আবহাওয়া অনুকূল হওয়ায় জলদস্যুদের নিষ্ঠুর ষড়যন্ত্র সফল হওয়ার 16 আনার সম্ভাবনা দেখা দিয়েছে। রাত 10টার দিকে নিস্তেজ হয়ে পড়ল বাতাস। তবে ভোরের আলো ফোটার ঠিক আগে আবার বেশ জোরালো হয়ে উঠল। আকাশে রোদ উঠতেই নোঙর তোলার নির্দেশ দিল কনগ্রে। মৌল তার দ্বিতীয় পর্বের যাত্রা শুরু করল। তবে মৌলকে ফুল স্পিডে চালানো হচ্ছে না। যতটা ক্ষমতা তার মাত্র অর্ধেকটা ব্যবহার করা হচ্ছে। তীরের সঙ্গে সমান্তরাল একটা রেখা ধরে এগোচ্ছে জাহাজ, তবে সবসময় 1 মাইল দূরত্ব বজায় রেখে। এদিকটার উপকূল কি প্রকৃতির তা তাদের জানা নেই বলেই সাবধানের মান নেই ভেবে তীর ঘেঁষে যাচ্ছে। বেলা 10টার দিকে ব্লসম উপসাগরে পড়ল মৌল। এবার আর উত্তাল সাগরের কাছে আত্মসমর্পণ না করে উপায় থাকল না। সাগর এখানে যেন প্রচণ্ড আক্রোশে ফুঁসছে। কনগ্রে দক্ষ নাবিক, খুব সাবধানে স্কুনার চালাচ্ছে। বিকেল হল। কম্পাসের সাহায্যে মাপ যোগ করল সে। অনুকূল বাতাস পাবার আশায় দিক পরিবর্তন করতে হয়েছে, তাই গন্তব্য ছাড়িয়ে খানিকটা দূরে সরে এসেছে তারা। জাহাজ ঘুরিয়ে নেবার নির্দেশ দিল সে। আবার ইগোর উপসাগরের দিকে ফিরে চলল মৌল। সেই মুহূর্তে পয়েন্ট সেভারেল তাদের কাছ থেকে মাত্র 4 মাইল উত্তর পশ্চিমে। আরো দূরে সান হুয়ান অন্তরীপ দেখা যাচ্ছে, যদিও অস্পষ্ট। এখান থেকে দেখা গেল দুনিয়ার শেষ প্রান্তে সেই আলোক স্তম্ভের চূড়া। ক্যাপ্টেনের কামরায় টেলিস্কোপ আছে, সেটাই চোখ লাগিয়ে বাতি ঘরের দিকে তাকালো কনগ্রে। একজন রক্ষীকে দেখা গেল, লণ্ঠন ঘরে বসে সাগরের দিকে তাকিয়ে আছে। সূর্য ডুবতে তখনও অনেক দেরি, অন্তত 3 ঘন্টা। কনগ্রে সিদ্ধান্ত নিল রাত নামার আগেই গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করবে সে। বলাই বাহুল্য, বাতি ঘর থেকে রক্ষীরা স্কুনারটিকে দেখতে পেয়েছে। প্রথমে ওরা ভাবল জাহাজটা ফকল্যান্ড আইল্যান্ডের দিকে যাচ্ছে, কিন্তু একটু পরেই পরিষ্কার বোঝা গেল স্টাটেন আইল্যান্ডে আসছে তারা। মৌলকে রক্ষীরা দেখল কি দেখল না তা নিয়ে কনগ্রের কোনো মাথা ব্যথা নেই। যাত্রার দ্বিতীয় পর্ব সফল হতে যাচ্ছে দেখে আনন্দে আছে সে। তবে এই পর্বের যাত্রাটা ঝামেলামুক্ত নয়। পানির নিচে লুকিয়ে আছে ডুবো পাহাড়ের চূড়া, আর একটায় ঘষা খেলে বা ধাক্কা লাগলে মৌল টুকরো টুকরো হয়ে যাবে। গন্তব্যে পৌঁছাতে আর বেশি দেরি নেই। এই সময় জলদস্যুদের একজন রিপোর্ট করল জাহাজে একটা ফুটো তৈরি হয়েছে, সেটা দিয়ে পানি ঢুকছে হু হু করে। না, খুব বড় ফুটো নয়। রিপোর্ট পেয়েই ভার্গাসকে তাড়া লাগালো কনগ্রে। ভার্গাস ছুটল ফুটো বন্ধ করতে। আপাতত কোনো রকমে পানি ঢোকা বন্ধ করা হলো, পরে ভালো মতে মেরামত করতে হবে। সন্ধ্যের ঠিক 6টায় ইগোর উপসাগরের মুখে পৌঁছালো মৌল। আরও আধ ঘন্টা পর
বাতি ঘরের উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল সাগর। এই বাতি ঘর মাত্র সেদিন তৈরি করা হয়েছে, এরই মধ্যে সেটাকে লক্ষ্য করে ছুটে চলেছে চিলির একটা জাহাজ। বাতি ঘরের জীবনে এটাই তো প্রথম জাহাজ। কিন্তু বাস্কেট, তার সহকারীরা জানে না জাহাজের মালিক একদল দয়ামায়াহীন জলদস্যু। জানে না তাদের কপালে কি সাংঘাতিক বিপদ ঘনিয়ে আসছে। অধীর আগ্রহে অপেক্ষা করছে ওরা। ধীরে ধীরে তীর লক্ষ্য করে এগিয়ে আসছে স্কুনার মোল। ডেকে দাঁড়িয়ে রয়েছে কনগ্রে, তার ঠিক পিছনেই রয়েছে সেরেসান্তে। সে হাসতে হাসতে বলল, আমাদের প্ল্যানের প্রথম পর্যায়টা সফল হলো, কি বলো উস্তাদ? হ্যাঁ, প্রথম পর্যায়টা সফল হলো। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে মাথা ঝাঁকালো কনগ্রে। আশা করি বাকি পর্যায়গুলো শতকরা 100% সফল হবে। 20 মিনিট পর তীরের কাছাকাছি থামল মোল। নোঙর ফেলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে বাতি ঘর থেকে সৈকতে এসে দাঁড়িয়েছে দুজন রক্ষী, ফিলিপ আর মরিস। গলা চড়িয়ে মোলকে ওরা অভিনন্দন জানালো। রশি খুলে একটা নৌকা নামাতে হলো পানিতে। মোলে যাবে। ওদের সঙ্গে বাস্কেট নেই, সে লণ্ঠন ঘরে নিজের কাজে ব্যস্ত। ঘর ঘর করে বিকট আওয়াজ তুলে নোঙর পড়ছে পানিতে। এই সময় মৌলে ডেকে পৌঁছালো ফিলিপ আর মরিস। কনগ্রে ইঙ্গিত করতে যা দেরি, চোখের পলকে মরিসের ঘাড়ে চকচকে একটা কুড়াল নেমে এলো। বেচারা এতটুকু আওয়াজ করারও সময় পায়নি, ছিটকে পড়ে গেল ডেকের উপর। পর মুহূর্তে একসঙ্গে গর্জে উঠল একজোড়া রিভলভার। মরিসের বন্ধু ফিলিপও ডেকের উপর লুটিয়ে পড়ল গুলি খেয়ে। পরার সঙ্গে সঙ্গে মারা গেছে ওরা। কাজে ব্যস্ত ছিল বাস্কেট। হঠাৎ কি মনে করে থামল সে। জানালার সামনে এসে সাগরের দিকে তাকালো। আর ঠিক তখনই গর্জে উঠল একজোড়া রিভলভার। গুলির শব্দ শুনে ছ্যাদ করে উঠল তার বুক। কি ঘটছে চোখের সামনেই দেখতে পেল সে। সহকারীদের এভাবে খুন হতে দেখে বিস্ময়ে শোকে একেবারে পাথর হয়ে গেল সে। একসঙ্গে অনেকগুলো প্রশ্ন ভিড় করল মনে। জাহাজে চড়ে কারা এসেছে? মরিস আর ফিলিপ তো কোনো অপরাধ করেনি, তাহলে তাদেরকে মারল কেন? চিন্তা করার সময় নেই। আত্মরক্ষার প্রবল তাগদা অনুভব করল বাস্কেট। তাদের পরিচয় জানা নেই তার, তবে বুঝতে পারছে ওরা খুনি। ওকেও দেখতে পাবে সঙ্গে সঙ্গে খুন করবে। ফিলিপ আর মরিসের কথা ভেবে কান্না পাচ্ছে। হতভাগাদের জন্য কিছুই করতে পারল না সে। এখন কি করলে খুনিদের হাত থেকে বাঁচা যায় বুঝতে পারছে না সে। হতভম্ব হয়ে ওখানে দাঁড়িয়ে থাকল। চিলের ভালপারাইসো বন্দর থেকে এসেছে লোকগুলো। এসেই কি কারণে নিরীহ দুজন লোককে একটা কথা পর্যন্ত বলতে না দিয়ে মেরে ফেলল, ব্যাপারটা কোনো মতেই ওর মাথায় ঢুকছে না। যেভাবেই হোক প্রাণে বাঁচতে হবে, এই চিন্তাটা অস্থির করে তুলল বাস্কেটকে। ভাবল, খুনিরা হয়তো জানে না এই দ্বীপে আরও একজন রক্ষী আছে। জানে না, কিন্তু জানতে কতক্ষণ। জাহাজ তীরে ভিড়তে যা দেরি, ছুটে বাতিঘরে ঢুকবে তারা। কোনো সন্দেহ নেই, বাতিঘরের আলো নিভিয়ে দেবে তারা। পূর্বশত্রুতার প্রতিশোধ নেয়ার জন্যে ফিলিপ আর মরিসকে খুন করেছে ওরা। এ হতেই পারে না। ওরা বাতিঘরের আলোকরক্ষী, সেজন্যই খুন করেছে। তার মানে লোকগুলো শত্রুতা আসলে আলোটার সঙ্গেই। মাথাটা এখন কাজ করছে। আর সময় নষ্ট না করে তরতর করে সিঁড়ি বেয়ে লণ্ঠন ঘর থেকে নিচে নেমে এলো। ওদিকে খুনি লোকগুলো পানিতে নৌকা নামাবার চেষ্টা করছে। অর্থাৎ বাঁচতে হলে এক্ষুনি পালাতে হবে বাস্কেটকে। দ্রুত হাত চালালো সে। সামনে যে কটা রিভলভার পেল সব গুজে নিল কোমরের বেল্টে। একটা ব্যাগে নিল প্রচুর গুলি আর বারুদ। এই ব্যাগেই ভরল কিছু খাবার ও প্রয়োজনীয় অন্য একটা জিনিস। বাতিঘর সংলগ্ন ঢালু জমিতে নামল সে। হারিয়ে গেল অন্ধকারে। এভাবেই শুরু হলো তার অস্তিত্ব রক্ষার সংগ্রাম। এখন দেখা যাক জলদস্যুদের সে ফাঁকি দিতে পারে কিনা। দ্রুত সন্ধ্যা ঘনালো। কালো অন্ধকারে ঢাকা পড়ে গেল স্ট্যাটেন আইল্যান্ড। বাতিঘরের আলোটা জ্বলছে না, ফলে অন্ধকার জন্য আরো গাঢ় হয়ে জাঁকিয়ে বসল। তার উপর আজ আবার কুয়াশা পড়ছে। বাতাসের বেগও বেশ জোরালো। সম্ভবত একটা ঝড় উঠবে। আজ রাতটা ভীতিকর ও অভিশপ্ত।
নিজের চোখেই তো দেখল বাস্কেট, ফিলিপ আর মরিস বিনা কারণে খুন হয়ে গেল। সময়টা শীতকাল নয়, অথচ ঠান্ডায় কাঁপছে সে। এটা আসলে তার ভয়ের কাঁপনি। প্রিয় সহকারীদের কথা স্মরণ করে আবার তার চোখ ফেটে পানি বেরিয়ে এলো। বাতি ঘর থেকে স্পষ্টই দেখেছে সে, ওদের লাশগুলো জাহাজ থেকে ছুঁড়ে ফেলা হয়েছে পানিতে। শিউরে উঠে ভাবল সে, ওকেও এভাবে খুন করে ফেলে দেয়া হতো পানিতে। ভাগ্যের নেহাতি জোর বলতে হবে যে ওই সময় লণ্ঠন ঘরে জরুরি একটা কাজে ব্যস্ত ছিল সে। চেষ্টা করেও মনটাকে শান্ত করতে পারছে না বাস্কেট। ফিলিপ আর মরিসকে খুব বেশি দিন চেনে না সে, কিন্তু অল্প কদিনেই ওদেরকে সে ভালোবেসে ফেলেছিল। 3 জন ওরা একসঙ্গে চাকরিতে জয়েন করেছিল, বাতি ঘরের দায়িত্ব বুঝে নিয়েছিল। বাস্কেট একা হয়ে গেল আজ। শুধু যে একা হয়ে গেছে তাই না, একদল খুনি তাকে খুঁজে বেড়াবে এই দ্বীপে। বাস্কেট ভাবছে, স্কুনারটা স্টাটেন আইল্যান্ডে নোঙর ফেলল কেন? ওটা আসলে কাদের? লোকগুলো কি উদ্দেশ্যে এখানে এলো? এই দ্বীপে প্রথম পা ফেলেছে? হাবভাব দেখে তা মনে হয়নি। দ্বীপে পা দিয়েই বাতিঘরের আলোটা নিভিয়ে দিল কেন? বাতিঘরের প্রতি এই বৈরী মনোভাবের কারণ কি? লোকগুলো কি চাইছে? তাদেরকে অনুসরণ করে অন্য কোনো জাহাজ যেন স্টাটেন আইল্যান্ডে আসতে না পারে। এসব প্রশ্নের উত্তর বাস্কেটের জানা নেই। জানতে হলে সরাসরি প্রশ্ন করতে হবে, সেটা সম্ভব না। দেখা মাত্র তারা খুন করবে ওকে। হঠাৎ একটা কথা মনে পড়তে নিজেকে তিরস্কার করল বাস্কেট। ভয় পেয়ে যাওয়ায় মাথাটা ঠিকমতো কাজ করেনি, মারাত্মক একটা ভুল করে বসেছে। বাতি ঘর থেকে পালিয়ে আসার সময় কোনো কাগজপত্রই সে সঙ্গে নিয়ে আসেনি। ওগুলো নাড়াচাড়া করলে অনায়াসে দ্বীপে তার উপস্থিতির কথা জেনে ফেলবে জলদস্যুরা। আর একবার জানতে পারলে এরপর আর ভাবতে পারছে না বাস্কেট। তীর থেকে 200 গজ দূরে রয়েছে সে, প্রকাণ্ড একটা পাথরের আড়ালে। এখান থেকে 3 জায়গায় জলদস্যুদের নাড়াচাড়া দেখতে পাচ্ছে, স্কুনারের ডেকে, বালিয়ারির উপর আর বাতি ঘরের জানালায়। মাঝে মধ্যে তাদের কর্কশ গলার আওয়াজও শুনতে পাচ্ছে সে। রাত 10টার দিকে দ্বীপের সব আলো নিভে গেল। স্টাটেন আইল্যান্ডের এখন নিশ্ছিদ্র অন্ধকার। বাস্কেট চিন্তা করে দেখল, এই ভয়ঙ্কর জায়গায় আর থাকা উচিত হবে না। লুকোবার জন্য ভালো একটা জায়গা খুঁজে বের করতে হবে তাকে। এই পাথরের আড়ালে থাকলে দিনের আলোর ফোঁটার সঙ্গে সঙ্গে তারা দেখে ফেলবে ওকে। কিন্তু এখান থেকে সরবেই বা কোথায়? দ্বীপের আরো ভেতরের দিকে, নাকি উপসাগরের প্রবেশ মুখে? এই দ্বীপ থেকে পালানো সম্ভব না। লুকিয়ে বা কদিন থাকবে সে? সান্তাফে ফিরে আসতে এখনো বহু দেরি। ততদিন কি লুকিয়ে থাকা সম্ভব? তাড়াহুড়ো করে অল্পই রসদ নিয়ে এসেছে, খুব বেশি হলে 3 দিন চলা যাবে। তারপর খাবে কি? লুকিয়ে থাকা যদি সম্ভবও হয়, খাদ্য যোগাবে কে? মাছ ধরতে হলে খোলা জায়গায় বেরোতে হবে তাকে, আর খোলা জায়গায় বেরোলেই খুনিদের চোখে ধরা পড়ে যাবার ভয় আছে। তাছাড়া আগুন পাবে কোথায় যে মাছ রেঁধে খাবে? নিজেকে পরামর্শ দিল বাস্কেট, মাথা ঠান্ডা রাখো, আগে থেকে উদ্বিগ্ন হয়ে কোনো লাভ নেই। যখন যে সমস্যা আসবে তখন সেটা সমাধান খুঁজে বের করতে হবে। আপাতত সান হুয়ান অন্তরীপের সৈকতে রাত কাটাতে কোনো অসুবিধে নেই। রাতের বেলা নিশ্চয়ই তারা ওকে খুঁজতে বেরোবে না। ভোরের আলো ফোটার আগে অন্য কোথাও সরে গেলেই হবে। সিদ্ধান্ত নিতে পারায় মনটা খানিক হালকা হয়ে এলো। আবার স্কুনারের দিকে তাকালো সে। জাহাজের ডেকে লোকজনের হাঁটাচলা বন্ধ হয়ে গেছে। ওদিকে কোনো আলোও দেখা যাচ্ছে না। একটু আগে গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল, এখন কিছুই শোনা যাচ্ছে না। শয়তান লোকগুলো কোনো রকম বিপদের আশঙ্কা করছে না, তাই নাক ডেকে ঘুমাচ্ছে। টিলার পাশ ঘেঁষে উত্তর দিকে যাচ্ছে বাস্কেট। অভিশপ্ত রাতটা কেমন যেন ভৌতিক লাগছে। বাতাস আর পানির আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। রাত 11টার দিকে অন্তরীপের শেষ প্রান্তে পৌঁছালো বাস্কেট। সমতল একটা জায়গায় বেছে বের করল। রাতটা কাটিয়ে দিল বালির উপর শুয়ে। ঘুম ভাঙল অনেক ভোরে, তখনও সূর্য ওঠেনি। চোখ রগড়ে চারদিকে ভালো করে দেখে নিল বাস্কেট। যত দূর দৃষ্টি যায় কোথাও কেউ নেই। সাগর তীরে নৌকাও দেখা যাচ্ছে না।
স্কুনারের নিজস্ব নৌকা আর রক্ষীদের ডিঙ্গি সবই এখন জলদস্যুদের দখলে। সাগরের যত দূর দেখা যায় একদম ফাঁকা। বাস্কেথের মনে পড়ল বাতি ঘর তৈরি হবার আগে এদিকের পানিতে জাহাজ চালানো কি সাংঘাতিক কঠিন কাজ ছিল। এখন যদি এদিকে কোনো জাহাজ আসে, তারা বাতি ঘরের কোনো সাহায্যই পাবে না। অসহায় বোধ করল সে। সেই সঙ্গে উদ্বিগ্ন হয়ে উঠল, কোনো জাহাজ যদি এদিকে আসে, জলদস্যুরা আলো জেলে পথ দেখাবে না। আলোটা শুধু নিজেদের প্রয়োজনে জ্বালবে তারা। দাঁতে দাঁত চেপে গালি দিল সে, শয়তানের বাচ্চারা। বাস্কেতের মাথার ভেতর এবার অন্যরকম একটা বিপদ সংকেত বেজে উঠল। জলদস্যুরা এই যে আলোটা নিভিয়ে রেখেছে, এর পরিণতি ভয়ঙ্কর হতে উঠতে পারে। একটা পাথরের উপর ধপ করে বসে পড়ল সে। সমস্ত ঘটনা এক এক করে স্মরণ করে উপলব্ধি করল জলদস্যুরা আরও অনেক বড় ধরনের অঘটন ঘটাতে চায়। এদিকে যদি কোনো জাহাজ আসে, সেগুলোকে দুর্ঘটনায় পড়তে বাধ্য করবে তারা। আলো নিভিয়ে রাখায় সেটারই কারণ। দুর্ঘটনা ঘটলে আগন্তুক জাহাজ ভেঙে চুরমার হয়ে যাবে। আরোহী আর নাবিকদের খুন করে জাহাজের সমস্ত মালপত্র লুট করবে তারা। প্রশ্ন হল, ওদের ঠেকাবের উপায় কি? একা সে কি করতে পারে? সান্তাফে ফিরতে এখনো অনেক দেরি, 2 মাস। এই 2 মাস জলদস্যুদের হাতে সে যদি ধরা না পড়ে, বেঁচে থাকবে কিভাবে? প্রথম কাজ নিরাপদ একটা আশ্রয় খুঁজে বের করা। জলদস্যুরা নিশ্চয়ই এতক্ষণে জেনে ফেলেছে যে বাতি ঘরে 3 জন রক্ষী ছিল। আজ সকাল থেকে তারা নিখোঁজ তৃতীয় জনকে পাগলের মতো খুঁজতে শুরু করবে। হতাশায় মুষড়ে পড়লে চলবে না। নিজেকে পরামর্শ দিল বাস্কেট। বসে না থেকে কাজ শুরু করল সে। একটানা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সরু একটা গুহা দেখতে পেল। ভেতর দিকে 10 ফুট লম্বা, 5 ফুট চওড়া। গুহার মেঝেতে বালি আছে। ভালো করে দেখে বুঝতে পারল ভেতরে জোয়ারের পানি ঢুকবে না, ঝড়ের ঝাপটাও লাগবে না। গুহায় ঢুকে বসল সে। বাতি ঘর থেকে বয়ে আনা ব্যাগটা নামিয়ে রাখল পাশে। কাছেই বরফ গলা পানি থেকে তৈরি হয়েছে একটা ঝিল। কাজেই পানীয় জলের কোনো অভাব হবে না। খানিকটা শুকনো মাংসের ফালি আর কয়েকটা বিস্কিট খেল বাস্কেট। শরীর খানিকটা ঝরঝরে হয়ে উঠল। গলা শুকিয়ে গেছে, পানি খাওয়া দরকার। গুহা থেকে বেরোতে যাবে, কে একটা আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে পড়ল। হায় ঈশ্বর! তার মানে জলদস্যুরা এরই মধ্যে ওর খুঁজে বেরিয়ে পড়েছে। গুহার আড়াল থেকে না বেরিয়ে উঁকি দিয়ে বাইরে তাকালো সে। অমনি ছ্যাঁত করে উঠল বুক। সর্বনাশ! 4 জন লোক একটা নৌকা করে এদিকে আসছে। 2 জন লোক বসে আছে, বাকি 2 জন নৌকা চালাচ্ছে। নৌকাটা বাস্কেট চিনতে পারল। তার মানে ওটা বাতি ঘরের নৌকা নয়, স্কুনারের নৌকা। লোকগুলো যে এই দ্বীপে নতুন নয়, সেটা তাদের হাব ভাব দেখেই বোঝা যাচ্ছে। একটা লোক হাল ধরে আছে। বাস্কেটের মনে হলো সেই দলের লিডার, হয়তোবা স্কুনারের ক্যাপ্টেনও সে। তার কাছ থেকে এখনো প্রায় 100 গজ নিচে তারা। চোখের পলক পড়ছে না। লোকগুলোর দিকে তাকিয়ে আছে ও। লিডারের ইঙ্গিতে তীরে ভেড়ানো হলো নৌকা। সৈকতে নামল তারা। অস্পষ্টভাবে তাদের গলা পাচ্ছে বাস্কেট। ঠিক জানো তো এই জায়গায় কিনা? হ্যাঁ হ্যাঁ, ঠিক জানি। এখান থেকে 20 গজ দূরে, পাহাড়টার মাকে। হে আমাদের নেহাতি সৌভাগ্য যে বাতিঘরের রক্ষীরা গুহাটা আবিষ্কার করতে পারেনি। রক্ষীদের আগে এখানে 1.5 বছর ধরে ছিল বাতিঘরের নির্মাতারা। তারা ওটার খোঁজ পায়নি। নিজেদের কাজে ব্যস্ত ছিল তারা, এদিক ওদিক তাকাবার ফুসরত পায়নি। খুঁজলেও পেত না, কারণ গুহার মুখে তো আমরা পাথর ফেলে ঢেকে রেখেছি। চলো যাওয়া যাক লিডার। সঙ্গীদের 2 জনকে নিয়ে আড়াআড়িভাবে সৈকত ধরে এগোলো লিডার। আড়াল থেকে ওদের উপর তীক্ষ্ণ নজর রাখছে বাস্কেট। এখনো তারা কথা বলছে, কিছু কিছু শুনতেও পাচ্ছে। তবে খানিক পরেই তাদের পায়ের আওয়াজ দূরে মিলিয়ে গেল। নৌকার কাছে একজন লোককে রেখে গেছে তারা। সৈকতে পাড়াচারি করছে সে। বোঝা গেল কাছাকাছি কোথাও ওদের একটা গোপন গুহা আছে। লোকগুলো জলদস্যু, এটা আগেই সন্দেহ করেছিল বাস্কেট। সন্দেহটা এখন সত্যি প্রমাণিত হলো। এও পরিষ্কার হয়ে গেল যে
বাতিঘর তৈরি হবার আগ থেকেই স্ট্যাটেন আইল্যান্ডে আছে তারা। এই দ্বীপ আসলে জলদস্যুদের আস্তানা। একটা গুহায় তারা তাদের লুট করা ধন সম্পদ লুকিয়ে রেখেছে। সেই ধন সম্পদ এখন সম্ভবত তারা স্কুনারে তুলে নিয়ে যাবে। বাস্কেটের মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। গুহায় কি শুধু ধন সম্পদে লুকিয়ে রাখা হয়েছে? সঙ্গে কিছু রসদপত্র নেই? থাকারই তো কথা। সেক্ষেত্রে ওগুলো ওর হাত করা উচিত। বেঁচে থাকার জন্য কাজে আসবে। মনটা খুশি হয়ে উঠল ওর। চেষ্টা করলে বেঁচে থাকার একটা উপায় তাহলে হতে পারে। লোকগুলো নৌকা নিয়ে চলে যাক, তাদের গুহায় ঢুকে কিছু খাবার দাবার বের করে নেবে ও। রসদ হয়তো প্রচুর পরিমাণে আছে, যখন খুশি প্রয়োজন মতো বের করা যাবে। এভাবে যদি সান্তাফে ফিরে না আসা পর্যন্ত চালিয়ে দেয়া যায়, মন্দ কি? মনে মনে প্রার্থনা করল বাস্কেট, সান্তাফে না ফেরা পর্যন্ত খুনিরা যেন দ্বীপেই থাকে। তখন দেখা যাবে কতটুকু ক্ষমতা তাদের। দুজন নিরীহ লোককে বিনা কারণে খুন করেছে, এর শাস্তি তাদেরকে পেতেই হবে। এখন জানার চেষ্টা করতে হবে লোকগুলো কতদিন দ্বীপে থাকার প্ল্যান করেছে। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। গুহা থেকে বেরিয়ে আবার সৈকতের উপর দিয়ে হেঁটে নৌকার দিকে ফিরে যাচ্ছে লোকগুলো। আড়াল থেকে তাদের কান পেতে শুনছে বাস্কেট। রক্ষী লোকগুলো খারাপ ছিল না কিন্তু, কি বলো? দ্বীপের কোথায় কি আছে তা নিয়ে তারা মাথা ঘামায়নি। সেজন্য আমাদের জিনিসপত্র সব ঠিক আছে। স্কুনার একবারে ভরাট হয়ে যাবে। আমাদের মালপত্র তো আর কম নয়। বুদ্ধি করে প্রচুর রসদ জমিয়ে রাখায় এখন কাজে লাগবে। হ্যাঁ, তবে সাবধানে খরচ করতে হবে। প্যাসিফিক আইল্যান্ডে পৌঁছাবার আগে যেন সব শেষ না হয়ে যায়। কথা বলছে আর হাসাহাসি করছে লোকগুলো। বাস্কেটের শরীরে যেন আগুন ধরে গেল। ইচ্ছে হলো গুলি করে লোকগুলোর হাসি থামিয়ে দেয়। অনেক কষ্টে নিজেকে দমন করল ও। জলদস্যুরা খুন করতে পারে, কারণ খুন করাই তাদের পেশা। কিন্তু সে বাস্কেট খুনি নয়। কাজেই সুযোগ থাকা সত্ত্বেও গুলি করে কাউকে মারা তার পক্ষে সম্ভব নয়, অন্তত যতক্ষণ না সে আক্রান্ত হচ্ছে। আহা, দুনিয়ার শেষ প্রান্তে এই একটাই বাতিঘর, সবে ধন নীলিমণি, সেটাও কেমন অন্ধ হয়ে গেছে। কথাটা বলে জলদস্যুদের একজন গাল ছেড়ে হেসে উঠল। আমরা এখানে থাকতে থাকতেই 2-1টা জাহাজডুবির ঘটনা ঘটবে বলে আশা করছি। বাতিঘর আলো না ফেরায় জাহাজের ক্যাপ্টেন পাহাড়গুলোকে দেখতে পাবে না, ফলে নির্ঘাত ধাক্কা খাবে। সেই সঙ্গে শুরু হবে আমাদের লুটপাট। কোনো খাটুনি ছাড়াই পেয়ে যাব গাদা গাদা সোনা রূপা। আসলে আমাদের কপাল না খুলে গেছে। এমন একটা স্কুনার এসে সেন্ট বার্থোলোমিউ এর তীরে ঠেকল, যাতে কোনো লোকজন নেই। এজন্য না চাইতেই বর পাওয়া। ব্যাপারটা এখন আমার কাছে স্বপ্নের মতো লাগছে। বাস্কেট বুঝতে পারল স্কুনারটা কিভাবে জলদস্যুদের হাতে এসে পড়েছে। একজন প্রশ্ন করল, এখন আমাদের কি প্ল্যান কনগ্রে? বাস্কেট যাকে লিডার বলে আন্দাজ করেছিল সেই জবাব দিল, পরবর্তী প্ল্যান যেখানে আছে সেখানেই থাক, অর্থাৎ আমার মাথায়। আপাতত চলো মৌলে ফিরে যাই। গুহার মালপত্র জাহাজে তুলতে হবে না? না, এক্ষুনি নয়। জাহাজে টুকিটাকি মেরামতের কাজ বাকি আছে, ওগুলো আগে শেষ হোক। মেরামতের কাজ শেষ হতে কতদিন লাগবে? ঠিক জানি না, কয়েক সপ্তাহ লাগতে পারে। আরেকজন বলল, মেরামত করতে হলেও তো যন্ত্রপাতি লাগবে উস্তাদ। তুমি বললে ওগুলো আমরা নৌকায় তুলি। হ্যাঁ ঠিক আছে, তা তুলতে পারো, তবে শুধু যেসব জিনিস মেরামতের কাজে লাগবে সেগুলো। তাহলে আর সময় নষ্ট করি কেন? জোয়ার আসতে খুব বেশি দেরি নেই, এই ফাঁকে কাজটা সেরে ফেলা দরকার। ঠিক আছে, জবাব দিল কনক্রে। জাহাজ মেরামত না হওয়া পর্যন্ত সব জিনিসপত্র গুহাতেই থাকুক। এখানে তো আর চোর নেই। চোর নেই ঠিক, একজন বলল, কিন্তু উস্তাদ মনে আছে তো, বাতিঘরের লোক ছিল 3 জন, একজনকে আমরা ধরতে পারিনি। কনক্রে বলল, তার কথা বাদ দাও সেরেসান্তে, একা সে কি করতে পারবে আমাদের? জানি আমি,
ভয়ে কোথাও লুকিয়ে আছে লোকটা। বলো তো কিভাবে পটল তুলবে সে? কিভাবে উস্তাদ? খেতে না পেয়ে। সেরেসান্তে হেসে উঠল। কনগ্রে আবার বলল, তবে সাবধানের মান নেই সেরেসান্তে, গুহার আশেপাশে থাকতেই হবে আমাদের। নৌকার কাছাকাছি চলে এসেছিল জলদস্যুরা। যন্ত্রপাতি আনার জন্য আবার গুহার দিকে ফিরে গেল। খানিক পর দেখা গেল যন্ত্রপাতিগুলো নৌকায় তুলছে। কাজটা শেষ হতে টিলার আড়ালে অদৃশ্য হয়ে গেল নৌকাটা। একসময় বাস্কেট বুঝতে পারল আপাতত বিপদ কেটে গেছে। গুহা থেকে বেরিয়ে এসে সৈকতে দাঁড়ালো ও। ওর হাতে এখন দুটো কাজ। প্রথম কাজটা সহজ, দ্বিতীয় কাজটা অত্যন্ত কঠিন। গুহা থেকে খাবার বের করে 5-7 মিনিটের বেশি লাগবে না ওর। কিন্তু মৌলের দ্বীপে আটকে রাখার কি ব্যবস্থা করা যায়? বাস্কেট চিন্তা করছে কি করলে সান্তাফে ফিরে না আসা পর্যন্ত স্কুনারটাকে দ্বীপে থাকতে বাধ্য করা যায়। অনেক চিন্তা করে কোনো উপায় দেখতে পাচ্ছে না ও। তবে মাথায় অন্য একটা বুদ্ধি এলো। সান হুয়ান অন্তরীপের কিনারা ঘেঁষে অন্য কোনো জাহাজ আসতে দেখলে সেটাকে সংকেত দিয়ে থামাবার চেষ্টা করতে পারে ও। থামলে ভালো, না থামলে পানিতে নেমে সাঁতার কাটবে ও। যেভাবেই হোক জাহাজে চড়বে। তারপর কি ঘটেছে সব খুলে বলবে ক্যাপ্টেনকে। একমাত্র এভাবেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে ও। কিন্তু এই মুহূর্তে সাগরের অন্য কোনো জাহাজ নেই। আগে কোনো জাহাজ আসুক, তখন তাতে চড়ার চেষ্টা করা যাবে। প্রথম কাজটা অবশ্য এক্ষুনি সেরে ফেলা যায়। রসদ সংগ্রহের উদ্দেশ্যে জলদস্যুদের গুহার দিকে এগোলো বাস্কেট। জাহাজ মেরামতের কাজ পুরোদমে শুরু হয়েছে, তবে কাজটা বেশ কঠিন। তার উপর দ্বীপে জাহাজ মেরামত করার কোনো কারখানা নেই। ছুতুর মিস্ত্রি হিসেবে ভার্গাস দক্ষ, কিন্তু একা সে কতটুকু করবে? কাজ এগোচ্ছে, তবে গতি খুবই মন্থর। প্রথমে জাহাজ খালি করা হলো। প্রচুর সময় লাগলো তাতে। সময়ের কোনো অভাব নেই তাদের। বাতি ঘরের সাহায্য আসবে আরও 2 মাস পর। এই তথ্যটা তারা জানতে পেরেছে লগবুক থেকে। তাতে লেখা আছে প্রতি 3 মাস পর পর সান্তাফে বাতি ঘরের জন্য সাহায্য নিয়ে আসবে। সেই হিসেবে মার্চ মাসে ফিরে আসবে সান্তাফে। এখন ডিসেম্বর চলছে, তবে শেষ হতে মাত্র কটা দিন বাকি। ওই লগবুক থেকে রক্ষীদের নাম জানতে পেরেছে কনগ্রে, বাস্কেট, ফিলিপ আর মরিস। একজন যে পালিয়ে গেছে এটা আগেই জেনেছে কনগ্রে। সেজন্য অবশ্য তার কোনো মাথা ব্যথা নেই। একটা লোক একা তাদের কি ক্ষতি করবে? বেঁচে থাকতে হলে খাবার দরকার হবে, সেটাই তো তার নেই। হঠাৎ জানুয়ারি 3 তারিখে আবহাওয়া খুব বেয়ারা হয়ে উঠল। দক্ষিণ দিগন্তের কাছে দ্রুত জমে উঠল কালো মেঘ। একটু পরপরই ঝড় শুরু হলো। তাপমাত্রা প্রায় 1 লাফে বেড়ে গেল 16 ডিগ্রি। গোটা আকাশ জুড়ে বিদ্যুৎ চমকাতে শুরু করল। বাজ পড়ল বিকট শব্দে। সেই সঙ্গে সাগরও যেন ক্ষেপে উঠল। কনগ্রে ভয় পেল মৌল না তীরে আছড়ে পড়ে, তাহলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে স্কুনারটা। তবে ভাগ্য ভালো যে এমন জায়গায় নোঙর ফেলেছে তারা, ঝড়ের মূল ধাক্কাটা সেখানে লাগল না। তবু সাবধানের মান নেই ভেবে কনগ্রে আরেকটা নোঙর ফেলল, মৌল যাতে তীরের সঙ্গে ধাক্কা না খায়। নিজেদের নিরাপত্তার কথা ভেবে কনগ্রে উদ্বিগ্ন হয়নি, কারণ সবাই তারা বাতি ঘরে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে সেখানে প্রচুর রসদও জোগাড় করা হয়েছে। রক্ষীদেরও রসদ কম নয়, তারপরে যদি লাগে গুহা থেকে আনা যাবে। ঝড়টা শুরু হবার পর আর থামতেই চায় না। আবহাওয়ার এই ক্ষেপামি জানুয়ারির 12 তারিখ পর্যন্ত একটানা চলল। উপায় নেই, এই কটা দিন হাত পা গুটিয়ে বসে থাকতে হলো তাদেরকে। 12 তারিখ রাতে হঠাৎ বাতাসের গতিপথ বদলে গেল। এবার বাতাস বইছে দক্ষিণ দিক থেকে। তার মানে দ্বীপের আরেক দিকে শুরু হয়েছে ঝড়ের তাণ্ডব। গত 10 দিনে একটাই মাত্র জাহাজ স্ট্যাটেন আইল্যান্ডকে পাশ কাটিয়েছে। রাতে নয়, দিনে। জাহাজের ক্যাপ্টেন বুঝতে পারেনি বাতিঘরটা ঠিকমতো কাজ করছে কিনা। জাহাজটা দেখা মাত্র সংকেত দিতে শুরু করলো বাস্কেট, কিন্তু 3 মাইল দূর থেকে জাহাজের কেউ তার সংকেত দেখতে পেল না। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা গল্প লাইট হাউসের 2য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে
আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।